গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচার উৎখাতের প্রতীক, শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকরা। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি, উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। পালিয়ে যাওয়া তাপস আতিকের উপর ক্ষুব্ধ নগরবাসী, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি। জেনেভা ক্যাম্পে বেড়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, এখনও সক্রিয় নানক রাষ্ট্রন বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে একটি কমিটি গঠন করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাশাপাশি স্বৈরাচারী শাসনের 16 বছরের নিপীড়নের চিত্রও থাকবে এই জাদুঘরে। গণভবন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা আরও বলেন, এটি স্বৈরাচার উৎখাতের প্রতীক হিসেবে পৃথিবীর বুকে একটি অনন্য নিদর্শন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। গণভবন পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাদুঘরের রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের 36 দিনের পুরো দিনলিপির পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের নিপীড়নের চিত্র স্থান পাবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং একটি ফরমাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশ বিদেশের শিল্পী ও জাদুঘরের বিশেষজ্ঞ এবং স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়া হবে। স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সরকার সমর্থন করে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাত্র 7 জনের ছোট দল নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের সময় যেখানে 1.5 থেকে 200 সফর সঙ্গী যেতেন ভ্রমণে আর্থিক অপচয় হতো 20 থেকে 25 কোটি টাকা, সেখানে প্রধান উপদেষ্টার সফরটি দেশের জন্য হতে পারে অনন্য নজির, এমনটি বলছেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এটাই হবে তার প্রথম বিদেশ সফর। এ পর্যন্ত অধিবেশনে যোগ দিতে যাওয়ার মধ্যে মাত্র 7 জনের এই দল হবে সবচেয়ে ছোট বহর। অথচ শেখ হাসিনার আমলে সফরসঙ্গী হিসেবে অংশ নিতেন 1.5 থেকে 2 শতাধিক, যেখানে থাকতেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি। এক একজনের পেছনে ন্যূনতম সরকারি অপচয় 5 থেকে 10 লাখ টাকা, মোট অপচয় 20 থেকে 25 কোটি টাকা পর্যন্ত।
বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূসের এ সফর হতে পারে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। ছোট পরিসরে গেলে অর্জন কমে যাবে এটা ভাবার তো কোনো কারণ নেই। নিশ্চয়ই ডক্টর ইউনূস তার বক্তৃতায় তুলে ধরবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি, আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়ে উনি কথা বলতে পারবেন। রিটার্ন অন মানি যদি বলেন তো সেই জায়গায় এই এতগুলো লোক নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটা ভালো মেসেজ যাচ্ছে যে প্রয়োজন অনুযায়ী খরচ এবং আমার কাজ অনুযায়ী লোক। প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সুদৃষ্টি পাবে বাংলাদেশ মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ধরেন এখনকার প্রয়োজন, সামনের দিনগুলোতে প্রয়োজন, সেই প্রয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন সহযোগিতা আমাদের দরকার, সেটা তিনি তুলে ধরবেন। কারোর সাথে যদি বড় কোনো বৈঠক হয়, আমাদের তো এখন ডলার সংকট চলতেছে, বিদেশি মুদ্রার সংকট, যে কারণে আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADB-র কাছে সহায়তা চাচ্ছি। সো সেই ব্যাপারে একটা ব্রেক থ্রু করারও চেষ্টা হতে পারে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এ সফরের গুরুত্ব স্বমহিমায় উজ্জ্বল হওয়ারও আশা তাদের। দেখতে হবে। আমি মনে করি প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ। সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন সেটা হয়তো কিছুটা কম। তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরও ঘি ঢেলে দিয়েছে আগুনে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি, হোস্টেজ হয়ে গেলাম নাকি জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া এই বলয়ে পড়ে গেলাম কিনা, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের। এটা সামরিক বাহিনীর জন্য কথা, বাট কূটনৈতিক পর্যায়ে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে। যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের। এটা কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কারো স্বপ্ন ছিল ডাক্তার, কারো বা ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ বা দেশ সেরা পুলিশ কিংবা সেনা অফিসার হতে চেয়েছিল। অথচ ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় হাত পা হারিয়ে তাদের সব স্বপ্নের অকাল মৃত্যু ঘটেছে। এছাড়া হাসপাতালে বিছানায় যন্ত্রণা দগ্ধ দিন কাটানোর মধ্যে রয়েছেন ভ্যান চালক, পোশাক শ্রমিক কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম অনেক ব্যক্তিও। মনির হোসেন মাসুদের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। আমার হাঁটুর বাটি সহ একদম নিচ পর্যন্ত অনেকগুলো হাড় ভেঙে গেছে। ডক্টর বলছে রিকভার করতে প্রায় 1 বছর সময় লাগবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আব্দুল্লাহর স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সেনা কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করার। অথচ 4 আগস্ট তার ডান পায়ের ওপর পুলিশের দ্রুতগামী জিপ উঠে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যায় হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড়। ভেঙে যায় আব্দুল্লাহর স্বপ্ন। সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ভর্তি হন 775 জন মানুষ। এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে 21 জনেরই কেটে ফেলতে হয়েছে হাত কিংবা পা। তাদেরই একজন 19 বছরের হাসিখুশি কিশোর আতিকুল।
5 আগস্ট বিকেলে বিজয় মিছিলে যাওয়ার খেসারত দিতে হয়েছে এক হাত হারিয়ে। আমার একটা হাত হারানো গেছে, আমি এই কষ্টটা মনের ভিতর চেপে রাখি, তাহলে এটা আমার নিজের সাথে বেমানি হয়ে যাইতেছে, কারণ আমরা যার জন্য লড়ছি তা আমরা পেয়ে গেছি। পুলিশের গুলিতে পা হারাতে বসেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কিংবা কলেজ ছাত্র সজীব। আহতদের বেশিরভাগেরই বয়স 20-এর নিচে। আবার আন্দোলন হলে আবার নামবো, এটাতে তো কোনো আফসোস নেই। খারাপ তো লাগতেছে, বা হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না, খেলা করতে পারতেছি না, স্কুলে যেতে পারতেছি না। অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবায় স্বস্তির কথা জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ, যে অনেক টাকার চিকিৎসা এটা সম্পূর্ণ ফ্রিতে হয়েছে। হাতে, পায়ে, বুকে, পিঠে ভয়াবহ ক্ষতসহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পোশাক শ্রমিক মনির হোসেনের মতো অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার মা বাবা তো না খাই আছে, আমার একটা ছোট্ট একটা বাচ্চা, আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে, আমি এখানে পড়ে আছি। পা কেটে ফেলা নবম শ্রেণীর ছাত্র আল আমিনের মতো কারো কারো আশঙ্কা, অন্তর্বর্তী সরকার পাশে না দাঁড়ালে তাদের ভিক্ষার থালা নিয়ে পথে বসতে হবে। কেউ কেউ জানিয়েছেন কৃত্রিম হাত পা সংযোজনের আকুতিও। চলার মতো একটা ভালো পাও যেন লাগা এরকম, আর সারা জীবন যেন একটা কর্ম করে খাইতে পারে। ডক্টর ইউনূস স্যারের একটা আবদার আছে, সে যেন আমাদের মতো যারা গুলি খাইছে তাদের দিকে যেন একটু তাকায়, তারা যেন পথে ভিক্ষা করে না খায়। সর্বোচ্চ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ। আমরা পরবর্তীতে এইগুলো একটু ডিটাচ করব, হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব, ওকে ভর দিতে বলবো, এবং এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে বেশ কিছুদিন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 101 জন রোগী। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংস আক্রমণে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত 11 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এ সময় প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আহত 4 শিক্ষার্থী অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। 4 জনই মাথায় গুলিবিদ্ধ হন। আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। অর্পিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী দলকে ক্ষমতা হস্তান্তর করা। এ সময় হাজিদের সুযোগ সুবিধা বাড়াতে সৌদি সরকারের সাথে আলোচনা হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজ প্যাকেজে মূল্য কমাতে কাজ করছে সরকার। এছাড়া দুর্গাপূজার সামনে রেখে যারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটি বিষয় আছে, তার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই, এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। পারসিকিউশন অফ দি মাইনরিটিস যেটা বলা হচ্ছে, আমি মনে করি এটা সত্যতা নাই, এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কাজ।
জনরোষ থেকে বাঁচতে পালিয়েছেন ঢাকার দুই সাবেক মেয়র শেখ ফজলিন তাপস আর আতিকুল ইসলাম। তবে পার্থক্য শুধু এইটুকু, তাপস পালান দেশ ছেড়ে আর আতিক নিজ কর্মস্থল থেকে। রাতের আধারে বহিরাগত নিয়ে আতিকের নগর ভবনে প্রবেশের জন্য থানায় জিডিও করেছে উত্তরের নগর কর্তৃপক্ষ। ঢাকার দুই নগর পিতার এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন রাজধানীবাসী। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে ক্যামেরা ছিলেন আহমেদ রুমি। 18 আগস্ট রাতে দলবল নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান কার্যালয়ে যান অপসারিত মেয়র আতিকুল ইসলাম। লোকজনহীন অফিসে সবার সজাগ দৃষ্টি চারপাশে। ভাবটা এমন যে কেউ কিছু দেখে ফেলছে না তো। প্রথমে নিজ রুমের প্রধান দরজা দিয়ে ঢোকার চেষ্টায় ব্যর্থ হয়ে চলে যান অন্য দরজার দিকে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় জনগণের ধাওয়া খেয়ে ফায়ার এক্সিট দিয়ে দলবল নিয়ে পালিয়ে যাচ্ছেন আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এই রুমে বসতেন এবং এই রুমের দরজা এটি। যেদিন সে পালিয়ে গেলেন সিটি কর্পোরেশন ভবন থেকে, এই দরজা দিয়ে তার পাশে যে ফায়ার এক্সিট গেট, সেই ফায়ার এক্সিট গেট দিয়ে তার দলবল নিয়ে আমরা যে ভিডিওটি দেখেছিলাম, এই গেটটি দিয়ে কিন্তু তিনি বের হয়ে যান। এবং এই গেট দিয়ে বের হয়ে যে সিঁড়িটি দেখা যাচ্ছে, এই সিঁড়িটি কিন্তু গিয়ে নেমেছে এই বিল্ডিংয়ের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে। এবং এই পুরো ঘটনাটি যেই ক্যামেরায় দুটোতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেটি হচ্ছে এই দুটি ক্যামেরা। এই দুটি ক্যামেরাতেই ধরা পড়ে সেদিনকার আতিকুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনা। আধা ঘন্টার উপরে আতিকুল ইসলাম অবস্থান করেন নগর ভবনে। দলবল নিয়ে চুপিসারে রাতের অন্ধকারে কি কাজে এসেছিলেন তিনি, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বের হওয়ার সময় একটি কালো ব্যাগ ঘিরে উঠেছে প্রশ্ন। ঢোকার সময় ব্যাগটি দেখা যায়নি কারো হাতেই। বহিরাগতদের নিয়ে ঢোকার অভিযোগে আতিকুল ইসলামের বিরুদ্ধে করা হয়েছে জিডিও। কোশ্চেন ছিল যে রাতে কেন আসছে এবং আউটসাইডার নিয়ে কেন আসছে। মেয়রের রুমে কি কি ছিল এটা উনি জানেন আসলে, তাই না? এটা মিসিং, এটা তো আমরা অ্যাসেস করা। ওনার পার্সোনাল বিলঙ্গিংস ছিল, ওনার অফিসিয়াল কিছু জিনিসপত্র ছিল। আমরা যেহেতু জিডি করেছি, সব কিছুই ওই কানেকশনে ইনভেস্টিগেশন হবে এবং সেই পুলিশের ইনভেস্টিগেশনকে আমরা ফ্যাসিলিটেট করব। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই বিদেশ পাড়ি জমান ঢাকা দক্ষিণ সিটির অপসারিত মেয়র শেখ ফজলিন তাপস। 3 আগস্ট বিমান বাংলাদেশের সকাল 8:30টার ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়েছেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায় 1 আগস্ট শেষবারের মতো নগর ভবনে আসেন তাপস। এসব বিষয়ে কথা বলতে দুই মেয়রকে ফোন দিলেও ধরেননি একজনও। আমরা সবাই একসাথে বলি, 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। শেখ হাসিনার তোষামোদে যত মনোযোগী ছিলেন ঢাকার দুই মেয়র, ততটাই অবহেলা ছিল নগরবাসীর প্রতি, অভিযোগ রাজধানীবাসীর। জনগণের উদ্দেশ্যে যদি কিছু করতেই তারা ভালো কিছু, তাহলে তো এইভাবে দেশ ছেড়ে পালাতো না। আমি চুরি করি নাই, আমি তো পালাই নাই, দরকার কি? আমার মনে ভয় আছে দেখে আমি পালাই গেছি। দুই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার দাবি সাধারণ মানুষের। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আধিপত্য বিস্তার ধরে রাখতে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। টানা 8 মাস ধরে ক্যাম্প জুড়ে চলা সংঘর্ষে চরম নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। আওয়ামী সরকারি পতন হলেও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং কাউন্সিলর রাষ্ট্রণ বাহিনীর অপরাধ জগৎ এখনও সক্রিয়। দীপু শিকদারের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন এরশাদ আলী। সম্প্রতি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং ওয়ার্ড কাউন্সিলর রাষ্ট্রণ বাহিনীর গুলিতে আহত হয় এই শিশুটি। আমি চাইল আনতে গেছিলাম মুদি দোকানে, বাস এখান থেকে বুনিয়া সোহেলরা আয়া সবারে গুলি মারতেছিল, বাস আমার 3টা গুলি মাইরা দিছে। এই যে একটা পায়ে আর একটা ঘটনা, একটা হাতে, 2টা বের হইছে, একটা এখনো আছে ঘটনা। মিলনের মতো আরো অনেকেই রক্তাক্ত হয়েছে গুলি বা ধারালো অস্ত্রের আঘাতে। কয়েক হাজার বিহারির বসবাস এই ক্যাম্পে। দুপক্ষের মধ্যে দফায় দফায় এমন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে টানা 8 মাস ধরে। এলাকাবাসীর অভিযোগ, ক্যাম্পের আধিপত্য ধরে রাখতে মাদক ব্যবসায়ীরা উন্মাদ হয়ে উঠেছে অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতায়। 8 মাস ধরে অনেক কিছু করতেছে, মানুষের উপর হ্যারাসমেন্ট করতেছে, বাচ্চারা স্কুলে যাইতে পারছে না,
বেরিয়ে হতে পারতেছে না। আর মোহাম্মদপুর থানা দিয়ে যেগুলো অস্ত্র এরা নিয়ে আসছে, এটা দিয়ে মানুষকে হত্যা করতেছে। এই যে আমি খাটনি করে খাটনি করে বাসায় দিয়ে ঘুমাইতে পারি না, একই ব্যবসা এইসব বন্ধ করে না, পিস্তল নিয়ে গড়ি করে। এরা আদাবর থানা, মোহাম্মদপুর থানা অস্ত্র লুটপাট করেছে ওই রাষ্ট্রের অধীনে। যখন তখন বাসাবাড়িতে হামলার পাশাপাশি লুটে নেওয়া হচ্ছে মূল্যবান মালামাল। এমন ত্রাসের রাজত্বে আতঙ্কের মধ্যে দিন কাটছে নিরীহ মানুষদের। পোলা পান্ডা এসে আমাদের শাটারে কোপাইছে, পুরা শাটার নষ্ট করে আলেছিল। এটাই এলেগে আপনার চাপাটি নিয়ে 3বার পেট্রোল বোম মারছে, গুলাগালি করছে। হিরোইন ব্যবসা করে এরা দুনিয়ার ভিড় জাম লাগায়, এগুলো কথা বললে এরা বোম মারে, চাপাটি নিয়ে সকালবেলা সারা রাত ঘুরতে থাকে, যারে তারে কোপ মারে, দোকানপাট খুলতে দেয় না। ওর পরে মনে করেন যে দোকানপাট লুট করে, ঘর লুট করে। অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে 21-এর ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তারা। এর থেকে পরিত্রাণের দাবি বিহারীদের সংগঠন এসপিজিআরসির। রিজন তো বুঝতে পারতেছেন না কিসের জন্য যেন সংঘর্ষ হয়, ঘর বাড়ি যেন ভাঙাভাঙি হয়, জিনিসপত্র লুট হয় এবং যেন দোকানপাট যেন খুলতে দেওয়া হয় না। কেন? ভাই ব্রাদার আমাদেরই আছে, যদি আমাদের কথা যদি না শোনে তাহলে আলটিমেটলি আমার কাছে একটি পথ আছে, আমি এখান থেকে রিজাইন করে চলে যাব। জেনেভা ক্যাম্পে শান্তি ফিরিয়ে আনতে আর কোনো ছাড় নয় বলে জানায় পুলিশ। আমরা জানি যে ওখানে কিছু অস্ত্র গিয়েছে, শুধু মোহাম্মদপুর ক্যাম্প না, বাহিরেও কিছু সন্ত্রাসীদের কাছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র এবং পুলিশের অস্ত্রাগারে অস্ত্র ছিল, সেগুলোও কিছু হারিয়ে গেছে। এই অপরাধে স্বর্গরাজ্যের মাস্টার মাইন্ডের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথাও বলছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য, নিরাপত্তা জোরদার। এস আলমের দাপট দেখিয়ে 1000 কোটি টাকার ঋণ, মানা হয়নি কোনো নিয়ম। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ডের মধ্যে ক্ষমাপ্রাপ্ত 57 বাংলাদেশির 14 জন আজ দেশে ফিরেছেন। শনিবার রাত 10টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 12 জন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 জন অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। 3 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে দোষী সাব্যস্ত হওয়া 57 জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করেন। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সহিংসতা দেখিয়ে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করার তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির ফেডারেল কোর্ট। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৮তম অধিবেশনের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রস্তাবিত 6 জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে রেজুলেশন নেওয়া হয়েছে। রেজুলেশনটি বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সমন্বয়ে একটি কোর গ্রুপের পক্ষ থেকে উত্থাপন করা হয়। 43টি সদস্য রাষ্ট্র এই রেজুলেশনটি স্পন্সর করেছে এবং কোনো ভোট ছাড়াই জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পেশ করা প্রথম রেজুলেশন। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা করে এই রেজুলেশনের খসড়া চূড়ান্ত করে। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়, বরং ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। গুম, হত্যা আর টাকা পাচারের বিচার না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে না বলেও মনে করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, ভারতের সাথে অনেকগুলো অমীমাংসিত বিষয় থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে,
কিন্তু আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক হত্যা আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। বর্ণাঢ্যদের সর্বোচ্চ সহায়তা ও পুনর্বাসনে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলেও জানান নেতারা। কোনো বিশৃঙ্খলার সাথে জাতীয়তা পরিবারের কোনো সদস্য সম্পৃক্ত নয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রজ্ঞাপনে আলটিমেটাম দিয়ে দীর্ঘ 8 ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন চাকুরি প্রত্যাশী আন্দোলনকারীরা। রোববার সকাল 10টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। চাকুরি বয়সসীমা 35 বছর করার দাবি নিয়ে আজ দুপুরে শাহবাগে আন্দোলনে নামেন তারা। আন্দোলনকারীরা জানান, প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত রয়েছে, কিন্তু বাংলাদেশে তা এখনও 30 বছর রয়েছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা 35 বছর করার দাবি জানান তারা। এদিকে শাহবাগ মোড় অবরোধ থাকায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে আন্দোলনকারীরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নতুন সরকার আমরা জানি তারা বৈষম্যহীন সরকার এবং আমরা শিক্ষা বান্ধব সরকার। আমরা আশা করছি তারা আমাদের এই 30-এর শৃঙ্খল এবং আমাদের সাথে যে বৈষম্য, এই বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেবে। এই 12 বছরের আন্দোলনে আমরা কিন্তু অনেকবারই মাঠে এসেছি, অনেকবার লাঠিচার্জ করা হয়েছে আমাদের উপরে। আমরা কিন্তু আমাদের কথাগুলো বলতে চেষ্টা করেছি, কিন্তু এই কথাটা এইটুক পর্যন্তই ওনারা বেঁধে দিয়েছেন এবং আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি বয়সের ফ্রেমে আমাদেরকে যেন বেঁধে দেওয়া না হয়। আমরা চাই আমাদের মেধার একটু সফলতা যেন পাই, আমরা আমাদের মেধাটা বিকশিত করার জন্য সময় চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পলিসি ডিসকোর্স আয়োজিত ন্যায়ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা, সংস্কার নাকি নতুন সংবিধান চাই শিরোনামে গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলোচনায় রাজনীতিবিদ, শিক্ষক, আলেম ওলামা, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিকরা মত দেন। তারা বলেন, বর্তমান সংবিধান রেখে দিলে কিংবা শুধু সংযোজন বিয়োজন করলে গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। বক্তারা অনেকাংশে একমত হন যে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, তাই সংবিধান পরিবর্তন বা পরিপূর্ণভাবে না বদলালে ভবিষ্যতে এরকম আবার হতে পারে বলে আশঙ্কা তাদের। দেশের মোট জিডিপির 4.6% আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে, অথচ দেশের 13% ভোটার শুধু প্রবাসী থাকার কারণে সরকার গঠনে কোনো ভূমিকা রাখতে পারছেন না। যেখানে 120টি দেশের প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, সেখানে প্রবাসী বাংলাদেশিরা এখনও বঞ্চিত ভোটাধিকার থেকে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাফল্যের পর এবার তাদের দাবি ভোটাধিকারের। মানিক শিকদারের রিপোর্ট। বেশ কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন প্রবাসী অধিকার আন্দোলন। প্রচুর শ্রমিক কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশের কারণে আরব আমিরাতে আটক 57 রেমিটেন্স যোদ্ধাকে মুক্ত করেছে ইউনূস সরকার, কিন্তু সেখানে আন্দোলনকারীদের অনেকেই এখনো নিখোঁজ বলে দাবি স্বজনদের। সবাই তো জানি 57 জন ভিকটিম, ওদেরকে জেল হয়েছে, ওদের নিয়ে সবাই ভয়েস রেজ করছে। ওর বিরুদ্ধে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই যে ও কোনো অভিযোগকারী। তো আমাদের তো আসলে আমাদের নলেজে নাই যে স্বাধীন বাংলাদেশেও স্বাধীনতা হওয়ার পরেও যে আড়ালে এরকম হইতে পারে। স্বৈরশাসক হাসিনার পতনে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ছিল অনেক বেশি, সে কথা মনে করিয়ে দিয়ে এবার তাদের জোর দাবি প্রবাস জীবনে ভোটাধিকারের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসী ভোটাধিকার পদ্ধতি সংশোধন করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলে আমরা বিশেষ উপকৃত হব এবং কৃতজ্ঞতা থাকব। কয়েকটা দেশ খুব সুন্দরভাবে কাজটা করছে। ভারতে ওরা একটা পোর্টাল তৈরি করে দিয়েছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান এই নামে একটা পোর্টাল আছে। সেই পোর্টালে সমস্ত তথ্য দেওয়া আছে, একজন প্রবাসী কীভাবে ভোটার হবেন, কিভাবে ভোট দেবেন,
আমরা একটা অনুশীলন করি, একটা প্রকল্প গ্রহণ করি, তার ভিত্তি দিয়ে আমরা চেষ্টা করি, তারপরে যদি ত্রুটি কিছু বের হয় সেই ত্রুটি তো আমরা চেষ্টা করলেই না বুঝতে পারবো। স্বল্প ব্যয়ে বিদেশ যাওয়ার সুযোগ, প্রবাসীদের আবাসন ও চিকিৎসা সংকট দূর করা সহ 9 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মধ্যপ্রাচ্যে কিন্তু ভিসার কোনো সরকারি ফিস নাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ছুটি ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ। গাজীপুর ও সাভার প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের কারখানাগুলোতে চলছে পুরোদমে উৎপাদন। গাজীপুরে খোলা হয়েছে পোশাক কারখানা সহ সকল শিল্প প্রতিষ্ঠান। সকাল থেকে দলবদ্ধভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বর্তমানে আর্মি, বিজেপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরা সহযোগিতা করতেছে। আমাদের শ্রমিক ভাই বোনেরাও এখন একটা সুন্দর পরিবেশে কাজ করতেছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। শুরু হয়েছে পুরোদমে উৎপাদন। তবে বেলা 11টার দিকে কয়েকটি কারখানার শ্রমিক বের হয়ে যায় বলে জানায় শিল্প পুলিশ। প্রতিদিন আমাদের আনতেছে, হ্যারাসমেন্ট করতেছে, আবার ছুটি দিতেছে, মারামারি হইতেছে। এগুলো কি ঠিক? 7টার পরে ডিউটি করে আমাদের টিফিন বিল দেওয়া লাগবে। তারা 9টা পর্যন্ত ডিউটি করে, তার টিফিন বিল দেয় না। তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায়। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া রয়েছে সেনা টহল। ঢাকা জেলার পুলিশ সুপার জানান, যৌথ অভিযানে সাধারণ শ্রমিকদের আটক করা হচ্ছে না। বিশেষ অভিযানটা আসলে যারা অপরাধী, যারা আমাদের এই অর্থনীতি, দেশের অর্থনীতিকে চালিকা শক্তি, এই গার্মেন্টস সেক্টর, এই সেক্টরের মধ্যে অস্থিরতা তৈরির জন্য যারা কাজ করতে চায়, যারা এই দেশবিরোধী বলতে হবে, আমরা আসলে অভিযানটা করতেছি তাদের জন্য, তাদের বিপক্ষে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে বৃহস্পতিবার সব কারখানা খুলে দেয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 3 বছর আগে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে 1200 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। চট্টগ্রামের চাকতাই শাখা। সুদে আসলে এখন ব্যাংকের পাওনা 1448 কোটি টাকা। জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকেও প্রতিষ্ঠানটি ঋণ পায় 340 কোটি টাকা। দুবাই পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরীকে আটকের পর অর্থ পাচার আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2021 সালে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 1209 কোটি টাকা ঋণ নেয় ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরী। ব্যাংকে জামানত হিসাবে যে জমি দেওয়া হয় তার বাজার মূল্য মাত্র 592 কোটি টাকা। 3 বছরে 1 টাকাও পরিশোধ না করায় সুদে আসলে ব্যাংকের পাওনা এখন 1448 কোটি টাকা। আনসারুল আমাদের এখান থেকে আপনার বিনিয়োগ নিয়েছেন একটা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। ওটার এগেনস্টে উনি 4টা শিডিউল সিকিউরিটি দিয়েছেন। ওটার এগেনস্টে আমাদের পাওনা ব্যাংকে বর্তমান 1209 কোটি, প্রিন্সিপাল প্রফিট সহ 1448 কোটি টাকা। ঋণ অনুমোদনের নথিতেই প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয় চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনে, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি ওই ঠিকানায়। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। সিকিউরিটি তো আপনার তুলনায় কম আছে। এটা আমাদের প্রধান কার্যালয় যেভাবে অনুমোদন দিয়েছেন সিকিউরিটি, ওভাবে ওনারা যেটা অফার করছেন 4টা শিডিউল, 2টা চট্টগ্রামে, 2টা ঢাকাতে, এগুলি তো আমরা দেখতেছি। আমাদের হেড অফিস স্যার আছেন, ওনারা এগুলি ভিজিট করতেছেন। এদিকে একই কায়দায় 2022 সালে জনতা ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে 340 কোটি টাকা ঋণ নেন আনসারুল করিম। ব্যাংক খেকো এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে 1150 কোটি টাকার এফডিআর দেখিয়ে নেওয়া হয় এই ঋণ। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিধান থাকলেও ইনহেরেন্ট ট্রেডিংকে করোনার সময় 170 কোটি টাকা প্রণোদনা দেয় ইসলামী ব্যাংকের ওই শাখা।
আনসারুল করিম চৌধুরীর এই দাপটের কারণ হলো তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকের ঋণ পরিশোধ না করে গেল সোমবার দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আনসারুল করিম। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সময় হয়েছে আবার একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ভারত সিরিজে হেড কোচ থাকছেন হাতুড়ে সিংহে, সোমবার থেকে টাইগারদের অনুশীলন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নারায়ণগঞ্জের মদনপুরে দেওয়ানবাগ দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় দেওয়ানবাগ পীরের সাথে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই মসজিদের মাইকে ঘোষণা করে স্থানীয়রা দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালায়। এ সময় দরবারের জিনিসপত্র লুটপাট ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। এছাড়াও দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। চট্টগ্রাম ওয়াসায় স্বজনপ্রীতি, দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের অনিয়মে তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করে। প্রায় 15 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্বে আছেন AKM ফয়জুল্লাহ। তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে নিয়োগসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্ত কমিটির প্রধান জানান, সার্বিক বিষয় খতিয়ে দেখে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। ওয়াসা পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সব কিছুই আমরা খতিয়ে দেখছি। আমরা এগুলো ইনডেপথ দেখছি এবং আমরা আমাদের এই পর্যবেক্ষণ শেষ হলে আমরা প্রতিবেদন তৈরি করে সরকারকে দাখিল করব। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 17 বছরের দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন সাবেক পরিচালকরা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে স্বাগত জানান সাবেক পরিচালকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির, শাহিন সহ আরও 8 জন পরিচালক। এ সময় তারা গেল 17 বছরের দুর্নীতি তদন্ত করার দাবি জানিয়েছেন বোর্ড সভাপতির কাছে। এই পরিচালকদের সবাই বিসিবি পরিচালক পর্ষদের সদস্য ছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত। এই বৈঠকে ছিলেন বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরীও। ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে রোববার মাঠে নামবে বাংলাদেশ দল। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জিতেছিল হাভিয়ের ক্যাব্রেরার দল। আর দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয়ের ধারায় থাকতে চান তপু। তাই তো নিজেদের সেরাটা দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছে সফরকারী দলটি। প্রথম ম্যাচের পরই রাকি হোসেনের চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কা জানিয়েছিলেন কোচ। এই ম্যাচের জন্য একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। এদিকে ঘরে মাঠে ঘুরে দাঁড়াতে মুখে আছে স্বাগতিকরা। অবশেষে হারের বৃত্ত ভাঙল ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলে জিতেছে সেলেসাওরা। ঘরে মাঠে নামার আগে বেশ চাপেই ছিল ব্রাজিল। সবশেষ 4 ম্যাচে জয়হীন দলটি। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সাথে ড্র করার পর টানা 3 ম্যাচে হারে সেলেসাওরা। তবে এদিন সে বৃত্ত ভাঙতে বদ্ধপরিকর ছিল ভিনিসিয়াস রদ্রিগোরা। প্রথমার্ধে 70% বল নিজেদের দখলে রাখে তারা। পরে রদ্রিগোর গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় স্বাগতিকদের সাথে সমান তালে লড়াই করেছে ইকুয়েডর। তবে সেলেসাও রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধের ওই গোলেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় ব্রাজিলের। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে উঠে এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচার উৎখাতের প্রতীক,
শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকরা। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি, উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। পালিয়ে যাওয়া তাপস আতিকের ওপর ক্ষুব্ধ নগরবাসী, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি। জেনেভা ক্যাম্পে বেড়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, এখনো সক্রিয় নানক রাষ্ট্রন বাহিনী। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন www.21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইবও করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।